অ্যামাইনো অ্যাসিডসের একরকম ক্লাসিফিকেশন দিয়ে শুরু করবো। সেটা হচ্ছে তোরা পড়েছিলি যে দুরকম হয়, একটা পোলার আর নন পোলার, পোলার আর নন পোলার। নন পোলার অ্যামাইনো অ্যাসিডস আর পোলার অ্যামাইনো অ্যাসিডস, ঠিক আছে? কী মনে আছে বলতো একটু? পোলার মানে যাদের ওয়েজ থাকে, আচ্ছা। আর কি বানাচ্ছি? নন পোলার কি বলেছিলাম? ইনসলেবল ইন ওয়াটার, মানে নিউট্রাল কম্পাউন্ড, তাই? পোলার নিউট্রাল হতে পারে না। পোলার মানে কি চার্জ থাকবে? বলেছিলাম না আগের? চার্জ থাকতে পারে, না থাকতে পারে। তো নিউট্রালিটি বোঝা যাবে না নন পোলার পোলার দিয়ে। কী বলতে হবে এখানে, যে আরে যদি কোনো হাইড্রোকার্বন চেন থাকে, CH3 C2H5, তাহলে ওরা হচ্ছে নন পোলার। নন পোলার এক্সাম্পল কী বলেছিলাম? গ্যাবলিপ, গ্যাবলিপ এটা কি? গ্লাইসিন। তারপর এখানে একদিন ভুল বলেছিলাম, আর্জিনিন না, এটা অ্যালানিন হবে, চেঞ্জ করে না। গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, ভ্যালিন। তারপর লিউসিন, লিউসিন বলেছিলাম, লাইসিন বলেছিলাম, লিউসিন, লিউসিন হবে। তারপর আইসোলিউসিন, তারপর আইসোলিউসিন। আর এটা প্রোলিন হবে। হ্যাঁ হ্যাঁ, ফিনাইল হবে না, প্রোলিন হবে। ফিনাইল অ্যালানিন দুটোই হবে, দুটোই হবে। স্ট্রাকচারটা কেমন ছিল ফিনাইল? এখানে ছিল এটা, এটা তাহলে হ্যাঁ দুটোই হবে, ঠিক আছে? এইটুকু আমরা পড়েছিলাম নন পোলারের মধ্যে। এবার যদি পোলার মলিকুল আমরা শুরু করি, পোলারটা ডিটেলসে পড়তে হবে। শুধু ওএইচ গ্রুপ থাকলে পোলার বলেছিলাম, এবার এটা একটু ডিটেলসে পড়বো। অনেক কিছু আছে সিলেবাসে, অ্যাসিড, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, বেসিক অ্যামাইনো অ্যাসিড, সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিডস, ঠিক আছে? তো ডিটেলসে পড়তে হবে। নন পোলার পড়া ছিল, আজকে পোলার দিয়ে শুরু করছি। পোলার অ্যামাইনো অ্যাসিডস, এর মধ্যে কি পড়বো আমরা? এর মধ্যে পড়বো অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিডিক, বেসিক, তারপর অ্যামাইড, তারপর সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিডস, তারপর অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডস। সব এনসিডিতে আছে এগুলো, ঠিক আছে? তো শুরু করছি অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড দিয়ে। আচ্ছা, অ্যাসিড, বেস, অ্যামাইড, সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, এটা পোলার কেন? কী ধরনের বন্ড করে অ্যাসিড জলের সঙ্গে? হাইড্রোজেন বন্ড না, হাইড্রোজেন বন্ড কী করে? ইলেকট্রন লুজ করে তো, H+ আয়ন লুজ করে, তাহলে কি আয়নিক বন্ড ফর্ম করে, তাই না? অ্যাসিড হাইড্রোলাইসিস হয়, অ্যাসিড, বেস, আয়নিক বন্ড ফর্ম করে, তাহলে এরা সবাই পোলার কম্পাউন্ড, ঠিক আছে? এখন যদি আমি অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড দেখি, তোদের এনসিআরটিতে 3টে এক্সাম্পল আছে। এটা পড়বি হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তোরা পড়বি। ফার্স্টে বেসিক দিয়ে শুরু করি। বেসিক অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, বেসিক অ্যামাইনো অ্যাসিড মানে কি? ধর এটা আমাদের নর্মাল অ্যামাইনো অ্যাসিডের ফর্মুলা, ঠিক আছে? এটা অ্যাসিডও না, বেসও না, এটা শুধু নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। এখানে যদি আমি আর গ্রুপে একটা এক্সট্রা যদি বেস অ্যাড করি, মানে এক্সট্রা NH2 যদি অ্যাড করে দিই, NH2 বেস তো, কেন NH2 বেস? কারণ NH2 এখানে দুটো ইলেকট্রন আছে, এরা ইলেকট্রন লুজ করতে পারবে, ঠিক আছে? ওই জন্য এটা বেসিক। তো যদি একটা বেস অ্যাড করে দিই আর গ্রুপে, তাহলে আমি ওখানে একটা এক্সট্রা NH2 চলে আসছে, এই দুটোর জন্য এই বেসিক বিহেভিয়ার শো করবে, ঠিক আছে? এটার জন্য অ্যাসিডিক বিহেভিয়ার শো করতো, এটার জন্য বেসিক বিহেভিয়ার শো করতো। কিন্তু যদি এখানে আরের জায়গায় ধর আমি দিয়ে দিলাম CH2 NH2, ঠিক আছে? তাহলে কি? তাহলে একটা এক্সট্রা NH2 চলে আসলো, ওই জন্য ওখানে বলবো বেসিক। তার মানে কি? বেসিক অ্যামাইনো অ্যাসিড মানে কি? এক্সট্রা NH2 গ্রুপ, NH2 গ্রুপ। তার মানে হচ্ছে এর জায়গায় এখানে একটা NH2 গ্রুপ থাকবে, CH2 NH2 হতে পারে, ঠিক আছে? NH2 গ্রুপ থাকবে, তাহলে ওটা বেসিক অ্যামাইনো অ্যাসিড হবে। তো এখানে আমি এক্সাম্পল বলবো হচ্ছে HLA, HA
কি এই যে কি হিস্টিডিন হিস্টামাইন বলিস না আবার, হিস্টিডিন। এটাতে কি হবে, লাইসিন না লিউসিন? লাইসিন হবে, লিউসিন তো নন পোলার ছিল, লাইসিন। এটা কি পড়েছিস তোরা নন পোলারে? এ দিয়ে অ্যালানিন, তাহলে এখানে কি হবে? আর্জিনিন, আর্জিনিন। ঠিক আছে, এখানে কি, এখানে হচ্ছে হিস্ট্রি। তো সবগুলো ফর্মুলা জানতে হবে না, শুধু জেনে রাখবি যে কী ফর্মুলা এগুলো জানতে হবে না, জেনে রাখবি যে এখানে 2টো নাইট্রোজেন গ্রুপ থাকে, এখানে 3টে নাইট্রোজেন গ্রুপ থাকে, NH2 গ্রুপ, NH2 গ্রুপ, আর এখানে 4টে NH2 গ্রুপ থাকে। তাহলে সবচেয়ে মোস্ট বেসিক কী হবে? 3টার মধ্যে সবচেয়ে মোস্ট বেসিক কী হবে? আর্জিনিন হচ্ছে মোস্ট বেসিক, আর্জিনিন হচ্ছে মোস্ট বেসিক অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, এবার এই আর্জিনিন আর লাইসিন, আর্জিনিন লাইসিন কোন কম্পাউন্ডে সবচেয়ে বেশি পাওয়া যায়? ডিএনএ। ডিএনএ ঠিক না? ডিএনএ তো একটা, ডিএনএ কি একটা, ডিএনএ কি? হেটেরোসাইক্লিক, সাইকেল তো নেই এখানে। নাইট্রোজেন তো কোনো রিং ফর্ম করে না, রিং ফর্ম না, হেটেরোসাইক্লিক না। স্ট্রাকচার দেখতে হবে, স্ট্রাকচার মনে নেই আমার উপরে, দেখতে হবে স্ট্রাকচার। তাহলে যদি বলিস রিং ফর্ম কি করে অ্যামাইনো অ্যাসিডস একা, আমার জানা নেই, দেখে বলতে পারে। আর্জিনিন লাইসিন, ঠিক আছে, এই দুটো কোন কম্পাউন্ডে হচ্ছে বেশি পাওয়া যায়? ডিএনএ বললি, ডিএনএ কি অ্যামাইনো অ্যাসিড কোথায় পাওয়া যায়? প্রোটিনের মধ্যে পাওয়া যাবে, তাই তো? প্রোটিন চেন ফর্ম করে অ্যামাইনো অ্যাসিড চেন ফর্ম করে প্রোটিন তৈরি করে। ঠিক আছে, তাহলে ডিএনএ কি প্রোটিন? ডিএনএ কি প্রোটিন? নিউক্লিক অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিড কেন ওখানে থাকবে? তাহলে কোথায় থাকে? এরা থাকে হচ্ছে হিস্টোন প্রোটিন, নাম শুনেছিস? হিস্টোন প্রোটিন কোথায় থাকে? নিউক্লোজোম মানে ডিএনএ যেটা থাকে, ডিএনএ একটা হেলিকাল স্ট্রাকচার। এই হেলিক্সটা ফর্ম করে হচ্ছে একটা প্রোটিনের অ্যারাউন্ড। যদি আমি এখানে একটা প্রোটিন রেখে দিই, এরকম একটা প্রোটিনের অ্যারাউন্ড ডিএনএটা হেলিকাল স্ট্রাকচারে স্টেবিলিটির জন্য ঘোরে। ঠিক আছে, তো এই যে প্রোটিনটা, এই প্রোটিনটা হচ্ছে হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিনের মধ্যে হিস্টোন প্রোটিন রিচ ইন লাইসিন আর আর্জিনিন। হিস্টোন প্রোটিন রিচ ইন লাইসিন আর আর্জিনিন। এখানে লাইসিন থাকে আর আর্জিনিন থাকে, লাইসিন আর আর্জিনিন। তাহলে কি বলতে পারি? হিস্টোন প্রোটিনটা বেসিক বিহেভিয়ার শো করবে, কারণ ওখানে ম্যাক্সিমাম বেসিক অ্যামিনো অ্যাসিড আছে, তাই তো? আর আমরা কি জানি যে বেস যেগুলো হয়, কেমিস্ট্রিতে পড়েছি বেস আর অ্যাসিড। বেসের কী ধরনের চার্জ ফর্ম করার টেন্ডেন্সি থাকে? পজিটিভ না নেগেটিভ চার্জ? পজিটিভ না নেগেটিভ চার্জ? নেগেটিভ। এত কনফিডেন্ট নেগেটিভ? আচ্ছা, একটা বেস ধর NH2, ঠিক আছে, এর চার্জ ফর্ম করলে কী ধরনের চার্জ ফর্ম করবে? একটা বেস, তো বেস কী করবে? ইলেকট্রন ডোনেট করবে, তাই তো? ডোনেট করলে কী ধরনের চার্জ ফর্ম হবে? প্লাস। তাহলে নেগেটিভ কেন বললি? তাহলে বেসরা হচ্ছে পজিটিভ চার্জ ফর্ম করে টেন্ডেন্সি থাকে, আর অ্যাসিডের নেগেটিভ চার্জ। তাহলে কি আমরা কি জানি ডিএনএ কী ধরনের কম্পাউন্ড? পজিটিভ না নেগেটিভ কম্পাউন্ড? নেগেটিভলি চার্জ কম্পাউন্ড। আর হিস্টোন প্রোটিনটা কি? পজিটিভ, কারণ বেস আছে, ওই জন্য স্টেবিলিটি হয় কী করে? যে হিস্টোনের পাশে ডিএনএটা লেগে থাকে, কারণ দুটো অপোজিটলি চার্জ অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, এরকম করে আমরা দেখি এটা নিউক্লিওজোমের স্ট্রাকচার। নিউক্লিওজোম স্টেবল হয় কী করে? একটা অ্যাসিডিক কম্পাউন্ড যে হচ্ছে নেগেটিভ চার্জ তৈরি করে, আর একটা বেসিক কম্পাউন্ড যে পজিটিভ চার্জ তৈরি করে, ওরা নিজেদের মধ্যে অ্যাট্রাক্ট করে স্ট্রাকচারটাকে স্টেবল বানায়। এটা ডিএনএর একটা ইউনিট। তো আমরা বেসিক অ্যামিনো অ্যাসিডের মধ্যে কী কী বললাম? হিস্টিডিন, লাইসিন আর আর্জিনিন। তার মধ্যে সবচেয়ে বেশি মোস্ট বেসিককে আর্জিনিন। আর কোথায় পাওয়া যায় আর্জিনিন আর লাইসিন? হিস্টোন প্রোটিনের মধ্যে। হিস্টোন প্রোটিনকে কী দেয়? স্টেবিলিটি প্রোভাইড করে হিস্টোনের সঙ্গে ডিএনএর অ্যাটাচমেন্টে। বোঝা গেল? বুঝতে পারছি? তাহলে কী অ্যাসপার্টিক অ্যাসিড আর গ্লুটামিক অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিড আর গ্লুটামিক অ্যাসিড। তাহলে কী হবে? এখানে আমরা কিসের বেসিসে করছি এগুলো? কে অ্যাসিডিক, কে বেসিক। আর গ্রুপটা কী আছে ওটার বেসিসে করছি। তাহলে এখানে যদি আর গ্রুপটা যদি আমার CH2COOH হয়, তাহলে এটা হবে অ্যাসপার্টিক অ্যাসিড। আর যদি আর গ্রুপটা আমার CH2COOH হয়, তাহলে হবে গ্লুটামিক অ্যাসিড। বোঝা গেল? মানে কি? এটার মানে হচ্ছে এটা তো NH2 গ্রুপ আছে, এখানে H আছে, এখানে R আছে, এখানে COOH আছে।
এটা কি থাকছে, এটা যদি এটা থাকে তাহলে আমার অ্যাসপার্টিক অ্যাসিড, আর এটা যদি এটা থাকে তাহলে আমার গ্লুটামিক অ্যাসিড। মানে এখানে কি একটা করে যদি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ অ্যাড হয় তাহলে অ্যাসিডিক হয়ে যাবে, আর যদি নাইট্রোজেন NH2 গ্রুপ অ্যামিন গ্রুপ অ্যাড হয় তাহলে বেসিক হয়ে যাবে। এটাই সিম্পল, কিছু নেই। এই দুটো এখানে এইটুকু জানতে হবে, এনসিটিতে এইটুকু আছে। এরপর আমরা করবো অ্যামাইড। অ্যামাইডও এক ধরনের তোর পোলার অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। এখন দেখ অ্যাসপার্টিক অ্যাসিড যেটা আছে, অ্যাসপার্টিক অ্যাসিড আছে, এখানে কি বলেছে, যদি আমি এই অ্যাসিডগুলোর মধ্যে যদি একটা করে NH2 গ্রুপ অ্যাড করে দিই, ঠিক আছে, তাহলে কি হবে, ধর আমি একটা, এটা ধর অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড কেমন হয় অ্যাসপার্টিক অ্যাসিড, এটা হচ্ছে NH2 গ্রুপ, এটা C, এখানে H, এখানে COOH, ঠিক আছে, এখানে কি CH2 COOH। এবার যদি আমি একটা নাইট্রোজেন ধর NH2 গ্রুপ যদি অ্যাড করতে চাই, তাহলে NH2 কোথায় অ্যাড হবে, এখানে হবে না এখানে হবে, কোথায় হবে, কোথায় হবে, এই দেখ NH2 কী করে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপকে রিপ্লেস করে অ্যামাইড তৈরি করে, এটুকু জানিস তো, পড়েছিস, নাহলে পড়বি অর্গানিকে, যে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে যদি আমি অ্যামিন অ্যাড করতে চাই তাহলে NH3 এটা হবে, NH2 হবে না, NH3। হ্যাঁ, যদি অ্যামিন অ্যাড করতে চাই তাহলে কী হয়, যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটাকে রিপ্লেস করে ও অ্যামাইড তৈরি করে। এখন ব্যাপারটা হচ্ছে কোন জায়গা থেকে করবে, এখানে অ্যাটাক করবে না এখানে অ্যাটাক করবে, কোথায় করবে, কোথায় করবে, ওপরটাতে করবে, কোথায় করবে, এখানে করবে না এখানে করবে, নিচে করবে। কেন নিচে করবে, কারণ হ্যাঁ ফিক্স কেন থাকবে, ফিক্স থাকে তখন লজিক হলো, এটা ফিক্স কেন থাকবে, অনেক বেশি হিন্ড্রেন্স, এত বড় গ্রুপ যদি এখানে ঢুকতে যায় অনেক বেশি হিন্ড্রেন্স এই কার্বন অ্যাটাক করা, এটা পেরিফেরিতে আছে অনেক বেশি সহজ ওখানে অ্যাটাক করে, এটুকু করো, ঠিক আছে। তাহলে এই গ্রুপটা এখানে অ্যাটাক করবে, করে এটা কী ফর্ম করবে, NH2 CH COOH, আর অ্যামাইড গ্রুপটা কেমন করে ফর্ম হবে, অ্যামাইড বন্ডটা এই NH2, ঠিক আছে। তাহলে এটার নাম কী হবে, এটা অ্যাসপার্টিক অ্যাসিড, এটার নাম হচ্ছে অ্যাসপারজাইন, অ্যাসপারজিন, ঠিক আছে। অ্যাসপারজিন তাহলে কি, একটা অ্যামাইড, এটা অ্যামাইড। আর কি, এটা কিন্তু অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ক্যারেক্টার শো করবে, কেন শো করবে, কারণ আমার এখানে অ্যামাইনো অ্যাসিড যে গ্রুপটা ওটা ইনট্যাক্ট আছে, ঠিক আছে, ওটা ইনট্যাক্ট আছে, নামটা শুধু চেঞ্জ হচ্ছে কেন, কারণ এখানে আমি চেঞ্জ করে দিয়েছি। তারপর কি অ্যাসপার্টিক অ্যাসিডে পড়ে, তারপর গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড কী হবে, এখানে সেম জিনিস, ধর উপরে জিনিসটা লিখলাম না, এটা ধর এখানে একটা আছে, নিচে CH2 CH 1 2 3 4 CH 2 2 3 4 এটা আছে, এখানে যদি আমি আবার NH2 দিয়ে অ্যাটাক করাই তাহলে এই গ্রুপটা কী হবে, এই গ্রুপটা সেম ওটাই হবে, এখানে অ্যামাইড হবে, আর এখানে সেম জিনিস হবে, এটার নাম কী হবে, তাহলে এটা যদি হয় গ্লুটামিক অ্যাসিড হয় তাহলে ওটা হবে গ্লুটামাইন। COH গ্রুপটা যেটা আছে ওটা, এখানে একটা ডবল বন্ধ থাকে আর এখানে একটা OH থাকে, এটাই তো, ঠিক আছে। এবার এখানে কী হবে, এখানে যদি NH2 অ্যাটাক করে, এটা কোন জায়গাটা বলতে, এটা নিচের জায়গাটা, মানে এই জায়গাটা, এখানে উপরে এরা ইনট্যাক্ট আছে, এরা ইনট্যাক্ট আছে, ঠিক আছে, এটা নিচের জায়গাটা, এখানে গিয়ে অ্যাটাক করে যদি করে NH2 গ্রুপটা তাহলে এখানে সেম জিনিস এটা ফর্ম হবে, এই স্ট্রাকচার চেঞ্জ হয়ে যদি অ্যামাইড বন্ড ফর্ম হবে। যদি এখানে এটা যদি গ্লুটামিক অ্যাসিড হয় তাহলে এটার নাম কী হবে, কী নাম হবে, অ্যামাইডটার নাম কী হবে, গ্লুটামাইন। অ্যাসপার্টিক অ্যাসিড থেকে অ্যাসপারজাইন, গ্লুটামিক অ্যাসিড থেকে গ্লুটামাইন, এটা অ্যাসপারজাইন, এটা গ্লুটামাইন। মনে হচ্ছে কেমিস্ট্রি করছিস, অ্যাসপারজাইন গ্লুটামাইন, তাহলে এগুলো অ্যামাইড। কী কী বললাম আমরা, কী কী পোলার অ্যামিনো অ্যাসিড বললাম বলতো প্রথম থেকে, অ্যাসিডিক, তারপর বেসিক, অ্যামাইড, আর কি আছে, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডস। পুরো জেনেটিক্সের বেস, DNA পড়াশোনা খুব সুবিধা হবে, অনেক কিছু ক্লিয়ার হবে এখান থেকে। গ্লুটামাইন, অ্যাসপারজাইন হলো, হয়েছে। এবার অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডস, এটা কে কে আসেনি, নূর আসেনি, আর বাকি বাইরে গেছে, আর কে ছিল রে, তো 3 4 5, আর ওই ছেলেটা শ্রমিক না, ও তো আসে না, আর বাকি তো 4 জন তোরা, আরেকজন কে আছে, আরেকজন কে ছিল, কোনটা বলতো, লম্বা করে ছেলেটা তো, হ্যাঁ। আর তোদের ওই মেয়েটা আসেনি, কী হচ্ছে, জ্বর, সিজনটা বাজে, তোর সবাই হোস্টেলে থাকিস এখানে, সবাই থাকে না, কে কে বাইরে থাকিস, তোরা বাইরে থাকিস, তোর বাড়ি এখানে নাকি, মালদায় বাড়ি, অ্যারোমেটিক অ্যামিনোর মধ্যে কী কী পড়েছিস,
ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন, ফিনাইল না পোলার হয় কিনা একটু ইয়ে আছে, ডাউট আছে, বুঝতে পারলি? ওখানে ফিনাইল অ্যালানিন প্রোলিন পড়েছিলাম নন পোলারে, তো দুটোই হতে পারে। আবার ফিনাইল অ্যালানিন কখনো কখনো তোর পোলার বিহেভিয়ারও শো করে, তাহলে অ্যারোমেটিক মধ্যে তুই ফিনাইল অ্যালানিন লিখতে পারিস। আর কি বলেছিলাম? টাইরোসিন কী করে হয় বলেছিলাম, এখান থেকে একটা ওএইচ গ্রুপ অ্যাড হয়, ওটা মনে আছে না? বলবো আরেকবার, মনে আছে? অ্যালানিন কী ছিল? অ্যালানিন মনে কর, অ্যালানিনের ফর্মুলা কি? NH2 থাকে এখানে, এখানে C, এখানে H, এখানে COOH, আর এখানে CH2 হবে না 3 হবে? 3 হবে। এবার যদি এটা অ্যালানিন, এবার যদি এখানে এটাকে রিপ্লেস করে যদি ফিনাইল গ্রুপ অ্যাড করে দিই, এটাকে রিপ্লেস করে যদি এখানে ফিনাইল গ্রুপ অ্যাড করে দিই, তাহলে হবে ফিনাইল অ্যালানিন। ঠিক আছে? এটা জেনারেলি কী হওয়া উচিত? এটা পোলার হওয়া উচিত, নন পোলার হওয়া উচিত? কেন পোলার, কেন নন পোলার বলছে একটু বলতো আমাকে, কিছু লজিক বল, একটু লজিক থাকবে তো, কিছু বল, চেষ্টা কর। পোলার মানে কি? পোলার মানে যে জলের সঙ্গে বন্ড তৈরি করতে হবে, যে কোনো বন্ড, আয়নিক হতে পারে, হাইড্রোজেন হতে পারে, যে কোনো রকম কোভ্যালেন্ট হতে পারে। আর নন পোলার মানে যারা জলের সঙ্গে কোনো রকম বন্ড তৈরি করবে না। এখানে তো একটা এইচ আছে, তাই তো? একটা করে আছে না? তো জল তো এখানে H2 আছে, তো তাহলে কী হবে? এই যে ওয়াটারটা আছে, এক ইলেকট্রন দেবে তো, ঠিক আছে? একটা হাইড্রোজেন বন্ড তৈরি করার চেষ্টা করবে এটার সঙ্গে, তাহলে এটা পোলার, নন পোলার? পোলার। কিন্তু কখনো কখনো যেহেতু অনেক বড় কম্পাউন্ড, যখন অনেকগুলো ফিনাইল অ্যালানিন একসঙ্গে থাকবে তখন ওয়াটার অ্যাটাক করতে পারে না, ওই জন্য ওটাকে নন পোলারের মধ্যে বলা হয়। কিন্তু মোর কারেক্ট হবে যে ইফ ইউ কনসিডার দিস ইন পোলার, ঠিক আছে? হাইড্রোজেন বন্ড বানাবে, কেমন করে বানাবে? এখানে একটা ওয়াটার থাকবে, এখানে ওয়াটার থাকবে, তাই তো? হাইড্রোজেন বন্ড মানে কি? হাইড্রোজেন বন্ড কিন্তু কোনো রকম, আমাদের কোনো রকম বন্ড হয়, একটা হয় আয়নিক বন্ড, যেখানে ইলেকট্রন লুজ করে পজিটিভ চার্জ, ইলেকট্রন গেইন করে নেগেটিভ চার্জ, একটা ইলেকট্রোস্ট্যাটিক বন্ড তৈরি হয়, ওটা আয়নিক বন্ড। কোভ্যালেন্ট বন্ড মানে কি? ইলেকট্রন শেয়ার হবে, হ্যাঁ শেয়ার হবে ইলেকট্রন, কিন্তু এখানে শেয়ারিং হয় না, এখানে এরা পার্শিয়ালি কিছুক্ষণের জন্য শেয়ার করে রাখে, যাতে একটা খুব উইক একটা বন্ড তৈরি হয়, ঠিক আছে? ওটা বলে হাইড্রোজেন বন্ড। তো যে ফিনাইল মলিকুলো কী করে, এর সঙ্গে একটা উইক হাইড্রোজেন বন্ড তৈরি করে, ঠিক আছে? ওটার কারণে ওরা এক জায়গায় অ্যাটাচ হয়ে থাকে, ওটাকে ওই জন্যই বলছে পোলার মলিকুল, জলের সঙ্গে বন্ড ফর্ম করছে। কী বন্ড ফর্ম করছে জলের সঙ্গে? হাইড্রোজেন বন্ড, মনে থাকবে? তাহলে ফিনাইল অ্যালানিন জলের সঙ্গে হাইড্রোজেন বন্ড ফর্ম করে। যে কোনো পোলার মলিকুল জলের সঙ্গে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে, আয়নিক বন্ড ফর্ম করতে পারে, ইলেকট্রন তোর কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে পারে। ট্রিপ্টোফ্যান হলো, এটা গেল অ্যারোমেটিক হলো। আর কি আছে? আর কি বলেছিলাম মনে কর? আর কি? থ্রিওনিনও হতে পারে, হ্যাঁ হতে পারে, সব মনে রাখতে হবে না, বুঝলি? ইম্পর্টেন্ট হলো বুঝছি। এখানে কী বললাম, কী কী হলো তাহলে? অ্যাসিডিক হলো, অ্যাসিডিকে কী মনে রাখবি? অ্যাসিডিকে গ্লুটামিক অ্যাসিড আর অ্যাসপার্টিক অ্যাসিড, বেসিকে HLA, ঠিক আছে? অ্যামাইডে অ্যাসপার্টিক অ্যাসিড থেকে অ্যাসপারজিন, গ্লুটামিক অ্যাসিড থেকে গ্লুটামাইন, ঠিক আছে? এস কন্টেনিং আমি বলবো। অ্যারোমেটিকে কী মনে রাখবি? ফিনাইল অ্যালানিন, তারপর টাইরোসিন আর ট্রিপ্টোফ্যান। এবার এস কন্টেনিং অ্যামিনো অ্যাসিডস। এস কন্টেনিং অ্যামিনো অ্যাসিড হচ্ছে, এখানে লিখে দিই, এস কন্টেনিং অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে এই আর গ্রুপটাতে একটা SH গ্রুপ থাকবে, SH গ্রুপ না, একটা SH গ্রুপ থাকবে এরকম আর এই জায়গায়, বোঝা গেল কেমন হবে? এটা হচ্ছে ধর এর মধ্যে পড়তে হবে তিনটে কম্পাউন্ড, MCC, কি? এম দে মিথিওনিন, তারপর সিস্টিন আর সিস্টাইন। এবার সিস্টাইন আর সিস্টিন একটা গল্প আছে, সিস্টিন আর সিস্টাইন, এটা স্প্রিন্টটা দেখে নিস, ঠিক আছে? এখানে কি হয়? সিস্টিন হচ্ছে ধর NH2, ধর একটা চেন অফ অ্যামিনো অ্যাসিড, এরকম অনেকগুলো অ্যামিনো অ্যাসিড লেগে আছে, একটা প্রোটিন ধর, ঠিক আছে? এরকম লেগে আছে। এখন এখানে অনেক রকম অ্যামিনো অ্যাসিড, ধর এখানে গ্লুটামিক অ্যাসিড আছে, এখানে ধর লাইসিন আছে, ভ্যালিন আছে, কিন্তু কোনো একটা জায়গায় এখানে ধর সাপোজ সিস্টিন আছে, ঠিক আছে? সিস্টিন আছে, আবার ধর এখানেও সিস্টিন আছে। কি বলছি? একটা পলিপেপটাইড চেন, যার মধ্যে ধর কোনো একটা জায়গায় সিস্টিন আছে আর একটা জায়গায় সিস্টিন আছে কাছাকাছি। তাহলে কী করে? এদের মধ্যে যেই সালফাইড গ্রুপটা আছে, এই সালফাইড গ্রুপটা না, এই সালফাইডের সঙ্গে একটা বন্ড তৈরি করে, এটা করে ডাইসালফাইড বন্ড। তোরা ডাইসালফাইড লিঙ্কেজ কোথায় পড়েছিস? কোন প্রোটিনে পড়েছিস? মনে কর বল, মনে কর কোন প্রোটিনের মধ্যে ডাইসালফাইড লিঙ্কেজ পাওয়া যায়?
ইনসুলিন, ইনসুলিন মনে আছে? ইনসুলিন দুটো চেনের মধ্যে ডাইসালফাইড লিঙ্ক পাওয়া যায়, ওটা হচ্ছে এই লিঙ্কটা। এই এস আর এস এর মধ্যে দুটো সিস্টেম যদি একসঙ্গে থাকে তাহলে আমাদের এস বন্ডগুলো একটা ডাইসালফাইড লিঙ্কেজ বা ব্রিজ তৈরি করে, ডাইসালফাইড লিঙ্কেজ বা ব্রিজ তৈরি করে। ওটা হচ্ছে এস গ্রুপগুলো অ্যাটাচ হয়ে যায়, তখন এগুলো সিস্টেমগুলো চেঞ্জ হয়ে সিস্টাইন হয়ে যায়, এর নাম তখন সিস্টাইন হয়ে যায়। বুঝতে পারলে কি বললাম? আর বলছি, যদি একটা ধর পলিপেপটাইড চেন মানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিডস পেপটাইড বন্ডে একজনের সঙ্গে আরেকজন জুড়ে আছে, ঠিক আছে? এখন এই পলিপেপটাইড চেনের মধ্যে ধর কোনো একটা জায়গায় সিস্টিন আছে আর একটা জায়গায় সিস্টিন আছে, দুটো সিস্টিন কাছাকাছি চলে এসছে, তাহলে ওই যে সালফাইড গ্রুপটা ছিল, সালফাইড গ্রুপটা নিজেদের মধ্যে একটা বন্ড তৈরি করে, পার্শিয়াল বন্ড, ওটার নাম হচ্ছে ডাইসালফাইড ব্রিজ বা ডাইসালফাইড বন্ড। আর যখন ডাইসালফাইড বন্ড তৈরি হয়ে যায় তখন সিস্টিনটা সিস্টাইন হয়ে যায়, ওটার নাম চেঞ্জ হয়ে, ঠিক আছে? আর কি আমরা কোথায় এক্সাম্পল দেখতে পাই যে ইনসুলিনের মধ্যে প্রো ইনসুলিন থাকে, আমাদের বডি যে ইনসুলিন থাকে, ইনসুলিনের কাজ কি? ব্লাড গ্লুকোজ লেভেল লোয়ার করা। যখন প্রো ইনসুলিন থাকে তখন তোমাদের কোনো লিঙ্কেজ থাকে না, সালফাইড লিঙ্কেজ থাকে। আর যখন ওরা অ্যাডাল্ট হয়ে যায় বা ম্যাচিওর ইনসুলিন হয়ে যায় তখন লিঙ্কেজটা ভেঙে যায়। যখন ইনসুলিন পড়াবো তখন বলবো, মনে রাখ যে এক্সাম্পলে ইনসুলিন ইনসুলিন একটা হরমোন মানে একটা প্রোটিন, ওই প্রোটিনের মধ্যে যে পলিপেপটাইড চেনটা থাকবে ওখানে দুটো সিস্টাইনের মধ্যে ডাইসালফাইড লিঙ্কেজ তৈরি হয়, ঠিক আছে? ওয়েজ কন্টেনিং অ্যামিনো অ্যাসিডস, ওয়েজ কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, বলতো রে নামগুলো বলতো কী কী হবে? টাইরোসিন, যেটা শুনতে সেটা বল। আমি যেটা শুনতে আছি ফিনাইল অ্যালানিন। এত কষ্ট করে বলছে তাও বলছেন না রে, ফিনাইল অ্যালানিন। এটা ঠিক, সরি। এই বললি না, ভুল লিখলাম যে, কিরে? তাহলে কি হবে? টাইরোসিন। আর কি হবে? থ্রিওনিন। আর কি হবে? সেরিন। তোদের সেরিনের স্ট্রাকচার আছে বইয়ে এনসিইআরটিতে, সেটা হচ্ছে আর গ্রুপটা কী হবে? আর ইকুয়াল টু CH2OH। এটার মানে কি? এটার মানে হচ্ছে এখানে CH2OH গ্রুপ থাকবে, এখানে H, এখানে NH2, এখানে। এই যে তোর একটা জিনিস দেখ, যে কোনো অ্যামিনো অ্যাসিডের মধ্যে এই কার্বনের হচ্ছে ফেভারিট এমন কোন জিনিস আছে যেটা কোনো চেঞ্জ হয় না? H। বুঝে গেল? তা কী সম্পর্ক বললি অমিত? কী সম্পর্ক বললি? জলে? না, তাহলে এ কী প্রেমী? হাইড্রোজেন প্রেমী। টাইরোসিন, থ্রিওনিন, সেরিন, ঠিক আছে? তাহলে আমার ক্লাসিফিকেশন শেষ হলো। এবার আমাকে এক্সাম্পলগুলো বলবি। এগুলো হচ্ছে এই এক্সাম্পলে কনফিউশন হতে না, কারো ঠিক হয় না, মানে প্রচুর কনফিউশন হয়, অ্যাসিডিক কোনটা বেসিক কোনটা। তাহলে আমরা কি দেখলাম প্রথম থেকে? একটা নন পোলার, একটা পোলার, তোরা বলবি হ্যাঁ, একটা নন পোলার, বন্ধুগণ বলবি, নন পোলার, নন পোলার কারা এক্সাম্পল? গ্যাপ লিফ, ঠিক আছে? এখানে কনফিউশন কি? এ কি? অ্যালানিন। তারপরে আর পি কি? প্রোলিন, ঠিক আছে? আর পোলারের মধ্যে অ্যাসিডিক, বেসিক, অ্যামাইড, অ্যারোমেটিক, OH কন্টেনিং আর সালফার কন্টেনিং। বন্ড ফরমেশন ইন অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? আমাকে একটা জিনিস বল যে এটা একটা জিনিস হলো, ঠিক আছে? আর এইটা একটা জিনিস হলো, দুটোর মধ্যে তফাৎ কি? দুটোর মধ্যে কি তফাৎ আছে? এটা কি? এটা অ্যামাইড, এটা অ্যামাইড গ্রুপ। আর এটা কি? এটা আছে পেপটাইড বন্ড। এটা অ্যামাইড বন্ড, এটা পেপটাইড। তফাৎ এটাই যে অ্যামাইডের এইচটা এখানে একটা নাইট্রোজেনটা হচ্ছে এইচ দিয়ে কমপ্লিট হয়ে যায়, কিন্তু পেপটাইড হচ্ছে এখানে আরেকটা কি? এখানে কি থাকে? এদিকে কি থাকবে? COOH, ঠিক আছে? তো এটা ডিফারেন্স, এটা পেপটাইড বন্ড। এখন ধর সাপোজ দুটো অ্যামাইনো অ্যাসিড আমি নিলাম, কেমন হবে? এটা H, এটা NH2, এটা COOH, আর এটা R1। আচ্ছা, এখানে একটা নিলাম H, NH2, COOH আর R2, ঠিক আছে? এবার কী হবে? এখান থেকে দুটো অ্যামিনো অ্যাসিডস আমি কী বানাবো? পলিপেপটাইড চেন, মানে এরকম অ্যামিনো অ্যাসিডগুলো একটার পর একটা জুড়ে একটা লং পলিপেপটাইড চেন হবে, ওখান থেকে আমরা প্রোটিন বানাবো। এটুকু জানিস তো? ঠিক আছে? যদি বন্ড বানাতে হয় তাহলে কী হবে? এখান থেকে কী করবো?
এ কী করবে, হচ্ছে অ্যাসিড এইচ প্লাস রিলিজ করবে, এখান থেকে একটা রিয়াকশন হয়, ওটা বোঝাতে যাচ্ছি না, এখান থেকে আমার ওয়াটার বেরোবে, এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে। ওয়াটার বেরোনোর পরে কী হবে, একটা বন্ড তৈরি হবে। বন্ডটা কেমন হবে, বন্ডটা হবে এরকম, এই যে এই গ্রুপটা আছে, এই গ্রুপটা আছে, এটা কি, এটা হচ্ছে এটা না, তাহলে এই কম্পাউন্ডটার নাম হচ্ছে পেপটাইড। ঠিক আছে, এই পুরো কম্পাউন্ডটার নাম হচ্ছে পেপটাইড, পেপটাইড। তাহলে আমার একটা কথা বল, যে ডাইপেপটাইড, ডাইপেপটাইড মিন্স টু পেপটাইড বন্ড, এটা হচ্ছে ডাইপেপটাইড। ঠিক আছে, মিন্স টু পেপটাইড বন্ড, টু পেপটাইড বন্ড, নাকি ওয়ান পেপটাইড বন্ড, নাকি থ্রি পেপটাইড বন্ড, নাকি ফোর পেপটাইড বন্ড? ওয়ান। ডাইপেপটাইড মানে দুটো অ্যামাইনো অ্যাসিডস একটা পেপটাইড মধ্যে জুড়ে আছে, তাহলে এটা কী হবে, একটা। এই ডাই শুনে কখনো দুয়ে টিক করবি না, বোঝা গেল? এই কম্পাউন্ডের নামই ডাইপেপটাইড, এখানে একটা পেপটাইড বন্ড আছে, তাহলে ফর ওয়ান ডাইপেপটাইড হাউ মেনি ওয়াটার মলিকুল রিলিজ? ওয়ান। একটা ডাইপেপটাইডের জন্য একটাই ওয়াটার মলিকুল রিলিজ হবে। ঠিক আছে, বোঝা গেল? ধর ট্রাইপেপটাইড, ট্রাইপেপটাইড, ট্রাইপেপটাইড মানে কতগুলো আমার পেপটাইড বন্ড আছে? দুটো। ঠিক আছে, ধর আমি এখানে একটা বানাচ্ছি, যে এরকম করে আমি একটা লং চেন বানালাম, এরকম একটা লং অ্যামিনো অ্যাসিড চেন বানালাম। ঠিক আছে, এবার এদিকে এখানে কি থাকছে, NH2, এখানে কি থাকছে, NH2, এটা NH2, আর শেষ কী হবে, COOH। ওই জন্য এইটা একটা পেপটাইড বন্ড, মানে একটা লং পলিপেপটাইড চেনের বাঁ দিকে হচ্ছে আমরা বলি N টার্মিনাল, আর এটাকে বলি C টার্মিনাল। ঠিক আছে, এবার দেখ এখানে সবগুলো নিচে নিচে একটা করে R1 R2 R3 আছে, তাহলে R1 R2 এখানে RN হলো। এবার ধর আমার যদি N অ্যামাউন্ট অফ অ্যামাইনো অ্যাসিড হয়, ঠিক আছে, তাহলে পলিপেপটাইড বন্ড কতগুলো হবে? N-1, N-1, এটা পলিপেপটাইড মানে পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড। ঠিক আছে, বুঝতে পেরেছিস কী বললাম? মানে দুটো অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা পেপটাইড বন্ড তৈরি হয়, কিন্তু নাম কি হয়, ডাইপেপটাইড। বুঝা গেল? ডাইপেপটাইড মানে একটা পেপটাইড বন্ড আর একটা ওয়াটার রিলিজ হয়েছে। যদি N পেপটাইড হয় তাহলে কী হবে, N-1 পেপটাইড বন্ড। ঠিক আছে, এটা তাহলে অ্যামাইনো অ্যাসিডসে কীভাবে লিঙ্ক হয়, কী বন্ডে লিঙ্ক হয়, পেপটাইড বন্ডে। অ্যামাইনো অ্যাসিডস আর লিঙ্কড বাই পেপটাইড বন্ড। আচ্ছা, এই পেপটাইড বন্ডটা কে তৈরি করবে? এমনি হয়ে যায় বলতো, একটু ভালো করে ভাবতো। রাইবোজোম। এবার দেখ ভালো লাগবে, দেখ জিনিসটা দেখ, এটা সেল, ঠিক আছে, এটা সেল। এবার সেলের মধ্যে ধর এখানে রাইবোজোম আছে, রাইবোজোমে দুটো সাব ইউনিট থাকে। কী কী সাব ইউনিট? 40 আর 60S। এখানে আমার নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসে কিছু ডিএনএ ছিল, ডিএনএ, ধর এটা ডিএনএ। ডিএনএর মধ্যে ডিএনএর কাজ কি? একটা রেপ্লিকেশন করে নিজে বাড়বে, আর একটা কাজ কি, আরেকটা কাজ কি, ট্রান্সক্রিপশন করা, মানে mRNA তৈরি করা। তারপরে ডিএনএর মধ্যে হ্যাজ ইনফরমেশন টু প্রডিউস রিকোয়ার্ড mRNA। যে mRNA দরকার সেটা এ তৈরি করবে, mRNA তৈরি করলো। ঠিক আছে, mRNAটা কী করবে? রাইবোজোম ফার্স্টে এরকম আলাদা ছিল, তারপরে যখন mRNA আসলো তখন এরকম অ্যাটাচ হয়ে গেল, হলো। এখন mRNAর মধ্যে কী থাকে? mRNAর মধ্যে কী থাকে? কোড থাকে। কোড, কোড হচ্ছে একটা, মানে কোড হচ্ছে কোড বলছি কি তোর, ধর তুই অ্যামাইনো অ্যাসিডস, আমরা কি পড়েছি, দুটো অ্যামাইনো অ্যাসিড, একটা এসেন্সিয়াল, নন এসেন্সিয়াল। এসেন্সিয়ালগুলো আমরা খাই, নন এসেন্সিয়ালগুলো বডির মধ্যে তৈরি হয়ে যায়। তো এখানে আমাদের ধর খেলাম, খাওয়ার পরে কি ব্লাড দিয়ে, ব্লাডটা লাল রঙ দিয়ে বানাতে হবে, ব্লাড দিয়ে আমার আসছে, কে আসছে? অ্যামাইনো অ্যাসিডস। এরকম অনেক অ্যামাইনো অ্যাসিড আসছে, ঠিক আছে, তুই খেলি ওটা যাচ্ছে। যখন অ্যামাইনো অ্যাসিডগুলো আসবে এখানে কি সেলে ঢুকবে, অ্যামাইনো অ্যাসিডগুলো সেল অ্যাবজর্ব করবে, তাহলে এখানে আমাদের বডিতে এরকম 20টা অ্যামাইনো অ্যাসিড থাকে, ঠিক আছে, এরকম প্রচুর অ্যামাইনো অ্যাসিড থাকে সেলের মধ্যে। কেউ অ্যামাইনো অ্যাসিড 1,
এখন এই এমআরএনএর মধ্যে কোড থাকে। কোডের কাজ কি? কোডের কাজ হচ্ছে কোড হ্যাজ আ সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিডস টু অ্যাটাচ। মানে কি, যে কোন অ্যামাইনো অ্যাসিডটা ফার্স্টে আসবে, ফার্স্টে এসে এখানে অ্যাটাচ হবে, তারপরে কি আসবে, তারপরে কি আসবে, এক এক করে ডাকবে। কে ডাকবে? রাইবোজোম ডাকবে, কিন্তু কী হিসেবে ডাকবে? একটা এখানে কোড থাকবে, যে কোডে বলা থাকবে যে আমি এটাকে ফার্স্টে চাই, তাহলে এটা হয়ে যাবে R1। R1 মানে R1 মানে হচ্ছে এই যে আর গ্রুপ ছিল নিচে, তাই তো? আমরা কীভাবে আলাদা করি অ্যামাইনো অ্যাসিডকে? আর গ্রুপ দিয়ে আলাদা করি, বাকি তো সেম, COH সেম, NH2 সেম, H সেম, আর গ্রুপটা আলাদা, তাহলে এটা R1। তারপরে ভাব এটা হলো, এখানে থেকে গেল, নিচে নামলো, তখন এমআরএনএর মধ্যে নেক্সট কোড কী আছে? R2। R2 আসলো, এরকম করতে 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 এখান দিয়ে ঢোকে, আর ঢুকে এখান দিয়ে এরকম একটা চেন তৈরি করে, এখান দিয়ে চেন তৈরি করে, আর এখান দিয়ে বেরোয়। এখান থেকে কীভাবে বেরোয়? এখান দিয়ে বেরোয় হচ্ছে এরকম করে একটা প্রপার পলিপেপটাইড হয়ে বেরোচ্ছে, ঠিক আছে? এটা একটা, তারপরে কী হবে? এটা প্রোটিন হবে। তারপরে এখন এটা কী করে হচ্ছে? তাহলে রাইবোজোম কী করছে? রাইবোজোম হচ্ছে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যেখানে অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হবে, যুক্ত হয়ে একটা পলিপেপটাইড চেন তৈরি হবে, চেন তৈরি হয়ে এখান দিয়ে বেরিয়ে যাবে। এখানে এই টার্মিনালটি কি? এটা হচ্ছে NH2 টার্মিনাল, আর এখানে কি থাকে? COH টার্মিনাল। মনে রাখবি আমরা কী পড়ি? আমরা বাঁদিকে NH2 পড়ি, ডান দিকে COH পড়ি, কিন্তু যখন তৈরি হয় তখন হচ্ছে ফার্স্টে NH2 বেরোয়, তারপরে COH, মানে এটা N টার্মিনাল আর এটা C টার্মিনাল। বুঝতে পারলি? তাহলে তোরা পড়ছিস রাইবোজোমের কাজ কি? প্রোটিন সিনথেসিস। কী করে করছে বুঝতে পারলি? রাইবোজোম একটা, ধর গ্যাসের যে উপর হয় না, মানে যেখানে রান্না হয়, স্টোভটা ধর, ওটা রাইবোজোম। এখন ওখানে যে তুই ভাত ডাল দিচ্ছিস, ওটা হচ্ছে কি? ওটা হচ্ছে তোর এমআরএনএ, ঠিক আছে? এখন ওর মধ্যে তুই ফার্স্টে লবণ দিবি, চিনি দিবি, হলুদ দিবি, কী দিবি? এগুলো হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডগুলো। এটা হলুদ, চিনি, লবণ একসঙ্গে গিয়ে ভাতের সঙ্গে অ্যাটাচ হয়ে একটা খিচুড়ি হয়ে বেরোবে, খিচুড়িটা হচ্ছে প্রোটিন, ঠিক আছে? এই প্রোটিনটা বেরোলো। এখন প্রোটিনের সঙ্গে কী হয়? প্রোটিনের সঙ্গে ফোল্ডিং হবে, এটা হবে, ওটা হবে। প্রোটিনটা এখন ইম্যাচিউর, এটা হচ্ছে ইম্যাচিউর প্রোটিন, মানে এখন এর মধ্যে কিছু করার ক্ষমতা নেই, এটা ফ্রেশ বেরিয়েছে। এটা একটা মানে ধর কী বলবো, ফিটাস বা ইনফ্যান্টের মতো। এটা তারপরে আমি আরও অনেক কিছু রিফাইনিং করবো, রিফাইনিং করে এটাকে প্রোটিন বানাবো। এতটা বুঝতে পেরেছিস? তাহলে সেলের মধ্যে আমাদের মেন কে প্রোটিন সিনথেসিস করছে? রাইবোজোম। যদি আরও স্পেসিফিক্যালি বলতে হয় কী করছে? পেপটাইড বন্ড ফর্মেশন, ঠিক আছে? তাহলে রাইবোজোম কী করছে? রাইবোজোম করছে পেপটাইড বন্ড ফর্মেশন। পেপটাইড বন্ড ফর্মেশন কাদের মধ্যে করছে? কাদের মধ্যে করছে? অ্যামং ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড। কতগুলো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে করছে? কত রকমের? 20টা, ঠিক আছে? এই 20টার মধ্যে কটা আমরা খাবো, কটা বাইরে দেবো? যেগুলো এসেন্সিয়াল সেগুলো হচ্ছে আমরা খাবো, যেগুলো নন এসেন্সিয়াল সেগুলো ব্লাডের মধ্যে চেঞ্জ হয়ে তৈরি হয়ে যায়, ঠিক আছে? এটা হলো কোথায় হচ্ছে? কোথায় হয় এটা? কোথায় হবে? সেলে। সেলের কোন জায়গায় হবে? সাইটোপ্লাজমে হবে। তাহলে আমরা চলে আসি প্রোটিন। প্রোটিনটা কি? একটা বায়ো ম্যাক্রোমলিকিউল, তাই তো? কেন বায়ো ম্যাক্রোমলিকিউল? কারণ ওদের ওয়েট হচ্ছে 800 ডাটানে বেশি। আর সেকেন্ডলি কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায় এটা? অ্যাসিড ইনসলিউবল পুল, অ্যাসিড ইনসলিউবল পুলের মধ্যে পাবেই, ওই জন্য এটা বায়ো ম্যাক্রোমলিকিউল। তাহলে কী সিকোয়েন্স দেখলাম? ফার্স্টে ডিএনএ ছিল, এখানে ইনফরমেশন ছিল, কার ইনফরমেশন? যে কী এমআরএনএ তৈরি হবে। ডিএনএর মধ্যে ইনফরমেশন ছিল যে ইনফরমেশন টু প্রডিউস এমআরএনএ। তারপরে কী হলো? এখানে এমআরএনএ তৈরি হলো। এর কাছে কী ইনফরমেশন আছে? সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড টু অ্যাটাচ অন রাইবোজোম, ঠিক আছে? তারপরে কী হলো? রাইবোজোমে গেল, রাইবোজোম কী তৈরি করলো? পেপটাইড বন্ড। তারপরে রাইবোজোম থেকে কী বেরোলো? এখান থেকে পলিপেপটাইড চেন, পলিপেপটাইড চেন, লম্বা, ঠিক আছে? লম্বা একটা চেন বেরোয় এরকম নর্মাল। এবার এটাকে আমি কী করবো? ফোল্ড করব, ফোল্ড হবে, ফোল্ড হয়ে তারপরে এ ফাংশনাল হবে। যখন ফোল্ড আর ফাংশন হবে তখন ওটা কী হবে? প্রোটিন বলবো ওটাকে। প্রোটিন ইজ মোস্ট ডাইভার্স অ্যান্ড কমপ্লেক্স স্ট্রাকচার ইন এ লিভিং বডি। লিভিং বডিতে প্রোটিনের সবচেয়ে ডাইভার্স মানে অনেক রকমের স্ট্রাকচার, আর কমপ্লেক্স স্ট্রাকচার হচ্ছে প্রোটিনই হয়, যেই কারণে ম্যাক্সিমাম ফাংশন আমাদের বডিতে প্রোটিন করে। ম্যাক্সিমাম ফাংশন অফ আওয়ার বডি
ইজ ডান বাই প্রোটিন। কেন প্রোটিন ম্যাক্সিমাম ফাংশন করে বল? কারণ অনেক রকম ফাংশন, অনেক রকম শেপ, অনেক রকম ফাংশন, অনেক কমপ্লেক্স এবং অনেক কঠিন কাজও করতে পারবে। বুঝে গেল? যেগুলো ছাড়া বলে জায়গা ছেড়ে দেয়, আমি একটা পিডিএফটা দিয়ে দেবো অ্যাপে। প্রোটিনের মধ্যে লেভেল অফ স্ট্রাকচার। ধর তোর এখানে একটা পলিপেপটাইড চেন তৈরি হলো, এটা একটা পলিপেপটাইড চেন, ঠিক আছে? এরকম লম্বা একটা পলিপেপটাইড চেন। এটা তো প্রোটিন না, কেন? কারণ এখন ফাংশন করতে পারবে না, এখন মডিফিকেশন হয়নি। কিন্তু কিছু কিছু প্রোটিন থাকে যারা এরকম লম্বা পলিপেপটাইড চেনে কাজ করতে পারে, মানে এটাকেই প্রোটিন নিজে বানিয়ে নিয়েছে, ঠিক আছে? ওরা কারা? ওদের বলা হচ্ছে প্রাইমারি বা 1 ডিগ্রি প্রোটিন, 1 ডিগ্রি স্ট্রাকচার। এরা কী হয়? এরা হচ্ছে এরকম লম্বা লিনিয়ার পলিপেপটাইড চেন, এখানে তো ফোল্ডিং করে না এখন অবধি, ঠিক আছে? এরকম ফাংশন করে। খুব কম প্রোটিন আছে যারা এই অবস্থায় কাজ করতে পারে। একটা এক্সাম্পল হচ্ছে ভেরি ফিউ প্রোটিন। ফার্স্ট অফ অল, যে ভেরি ফিউ প্রোটিন ক্যান ফাংশন ইন 1 ডিগ্রি স্ট্রাকচার। কিন্তু একটা প্রোটিন আছে যে হচ্ছে 1 ডিগ্রি স্ট্রাকচারে কাজ করে, সেটা এক্সাম্পল হচ্ছে গ্রোথ হরমোন। শুনেছিস? গ্রোথ হরমোন কোথা থেকে রিলিজ হয়? গ্রোথ হরমোন কোথা থেকে? পিটুইটারি থেকে রিলিজ হয় গ্রোথ হরমোন, ঠিক আছে? এবার ধর সেকেন্ডারি স্ট্রাকচার বা 2 ডিগ্রি। এটা মানে কি? এটা মানে ধর এই চেনটা আছে, এই চেনটাকে আমি, লম্বা চেনটাকে এরকম আমি ফোল্ড করে দিচ্ছি, এরকম ফোল্ড করে দিলে কী হবে? এখানে একটা থাকবে এন টার্মিনাল, এখানে সি টার্মিনাল থাকবে। ধর এটা এন, এটা সি, ঠিক আছে? তারপরে কী হবে? এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে যায়, এদের মধ্যে এরকম হাইড্রোজেন বন্ড তৈরি হয়, এইচ বন্ড, ঠিক আছে? তৈরি হয়। তো এই ধরনের স্ট্রাকচার দু রকমের, সেকেন্ডারি স্ট্রাকচার দু রকম হয়। এটা হচ্ছে আলফা হেলিক্স তোর ডিএনএ এর কয়েল, ওটাকে আলফা হেলিক্স বলে। তো এটার নাম হচ্ছে আলফা হেলিক্স। এদের মধ্যে কী বন্ড হয়? হাইড্রোজেন বন্ড হয়। আর কি বন্ড হবে? একটা হয় হাইড্রোজেন বন্ড। আর কি বন্ড থাকবে? পেপটাইড বন্ড, তাই তো? পেপটাইড বন্ড তো হবেই, কারণ তো প্রোটিন তো, ঠিক আছে? তাহলে এখানে কী বন্ড হবে? শুধুমাত্র পেপটাইড বন্ড, এখানে হাইড্রোজেন বন্ড আর পেপটাইড বন্ড। আর এটা কি? আরেকটা স্ট্রাকচার হয়, সেটা হচ্ছে এরকম চেনটা এরকম হয়ে যাবে, আর একটা চেন আসবে এরকম হয়ে যাবে, ঠিক আছে? এটাকে বলে বিটা শিট। একটা আলফা হেলিক্স, একটা বিটা শিট কেন বলছে? এরকম একটা শিটের মতো 2D স্ট্রাকচার, আর এটা এরকম করে থাকে 3D স্ট্রাকচার। তো এখানে যে দেখ, এখানে হাইড্রোজেন বন্ডটা আমার যদি অ্যাক্সিস ধরি, ধর এটা আমার অ্যাক্সিস, তাহলে হাইড্রোজেন বন্ডটা অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল না পারপেন্ডিকুলার? এটা যদি অ্যাক্সিস হয়, হাইড্রোজেন বন্ডগুলো অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল না পারপেন্ডিকুলার? প্যারালাল। তাহলে হাইড্রোজেন বন্ডটা হবে প্যারালাল। কিন্তু এখানে হাইড্রোজেন বন্ডটা তৈরি হয়, এটা কেমন হয়? এদের মধ্যে হয় এরকম করে। এবার এখানে অ্যাক্সিস কোথায়? এদের ফোল্ডিং অ্যাক্সিস হচ্ছে এইটা, তাহলে অ্যাক্সিসের সঙ্গে হাইড্রোজেন বন্ডটা পারপেন্ডিকুলার। তাহলে এখানে কী বন্ড থাকে? তাহলে পেপটাইড বন্ড আর হাইড্রোজেন বন্ড, এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু অ্যাক্সিস, আর এটা প্যারালাল টু অ্যাক্সিস। এবার আলফা হেলিক্সের এক্সাম্পল কি? কেরাটিন প্রোটিন কোথায় থাকে রে? মেনলি কোথায় সবচেয়ে বেশি কেরাটিন? চুলে। এক্সাম্পল কেরাটিন প্রোটিন। এখন তো অনেক ট্রিটমেন্ট আছে, কেরাটিন ট্রিটমেন্ট চুলে করা সবাই। কেরাটিন প্রোটিন। আর এখানে এটা এক্সাম্পল কি? সিল্ক প্রোটিন, বা সিল্কের মধ্যে পাওয়া যায় সিল্ক প্রোটিন। টারশিয়ারি স্ট্রাকচার, এটা কেমন হয়? এখানে ধর আমরা কি বললাম যে একটা লিনিয়ার হয়, একটা আলফা হেলিক্যাল হয়, আর একটা বিটা শিটেড। ধর লিনিয়ার স্ট্রাকচার এরকম আসছে, এটা হুট করে আলফা হেলিক্যাল হয়ে গেল, তারপর আবার বিটা শিটেড হয়ে গেল, তারপর আবার আলফা হেলিক্যাল হয়ে গেল,
আর বিটা সেটা হয়ে গেল, লম্বা হলো। এইটা হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার, বোঝা গেল? মানে মিক্স থাকবে এখানে সব কিছু। এটা হচ্ছে 3 ডিগ্রি বা টারশিয়ারি স্ট্রাকচার, 3 ডিগ্রি বা টারশিয়ারি স্ট্রাকচার। এখানে কী হবে, এখানে ধর একটা বন্ড তো পেপটাইড বন্ড মাস্ট থাকবেই, পেপটাইড বন্ড থাকবেই। আর যেহেতু সেকেন্ডারিতে এখানে এটা আলফা হেলিক্যাল, আলফা হেলিক্সের মধ্যে কী কী বন্ড ছিল, পেপটাইড আর এইচ বন্ড, তাহলে এখানে হাইড্রোজেন বন্ডও থাকবে, তাই তো? থাকবে। এবার কি আমি কী বলছি, আর গ্রুপগুলো যেগুলো পোলার সেগুলো বাইরের দিকে থাকবে, তাই তো? কেন বাইরের দিকে থাকবে? কারণ জলের সঙ্গে বন্ড বানাবে। আর যেগুলো নন পোলার তারা ভেতর দিকে থাকবে, এরকম থাকে আর গ্রুপগুলো। এবার যারা পোলার তারা কী বন্ড বানাবে, পোলার বন্ড বানাবে, তাহলে পোলার বন্ড বানাবে। আর যারা নন পোলার তারা ভেতরে কী ধরনের বন্ড বানাবে, হাইড্রোফোবিক বন্ড বানাবে, হাইড্রোফোবিক বন্ড, হাইড্রোফোবিক বন্ড। একটা এক্সাম্পল হচ্ছে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন। এটা মানে জানিস, পড়েছিস কেমিস্ট্রিতে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন? যে কোনো নন পোলার মলিকিউল, ধর যে কোনো নন পোলার যখন পাশাপাশি থাকবে একটা অ্যাট্রাকশন শো করে, যেটা খুব উইক অ্যাট্রাকশন হয়, ওটার নাম হচ্ছে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন। তো এখানে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন থাকবে। তাহলে কী থাকছে, পেপটাইড বন্ড, হাইড্রোজেন বন্ড, পোলার বন্ড, হাইড্রোফোবিক বন্ড, ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন, এত রকমের অ্যাট্রাকশন থাকবে। মানে এরা মোস্ট স্টেবল ফর্ম অফ প্রোটিন, টারশারি স্ট্রাকচার ইজ দ্য মোস্ট স্টেবল ফর্ম অফ প্রোটিন। তাহলে যখন মোস্ট স্টেবল হবে তার মানে সবচেয়ে বেশি আমাদের বডিতে প্রোটিনের কী কাজ, এনজাইম তৈরি করা। তার মানে মেজরিটি অফ এনজাইম টারশারি স্ট্রাকচার শো করবে। তাহলে এখানে মেজরিটি বা মোস্ট এনজাইম আর ফাংশনাল ইন টারশিয়ারি স্ট্রাকচার। বুঝতে পারলি? ঠিকই। কোয়াটারনারি বা 4 ডিগ্রি স্ট্রাকচার। এটার কি মানে, এটার মানে হচ্ছে ধর এখানে একটা আমার সাপোজ এরকম একটা 3 ডিগ্রি স্ট্রাকচার আছে, এখানে আবার একটা এরকম 3 ডিগ্রি স্ট্রাকচার আছে, এখানে আবার একটা এরকম 3 ডিগ্রি স্ট্রাকচার আছে, ঠিক আছে? যখন 3টে 3 ডিগ্রি স্ট্রাকচার বা 4টে 3 ডিগ্রি স্ট্রাকচার একসঙ্গে যখন কাজ করবে, এখানে কি, এখানে 3 ডিগ্রি স্ট্রাকচার আর join together to perform as a single protein। যখন এটা একসঙ্গে সিঙ্গেল প্রোটিন হিসেবে কাজ করবে তখন ওটা হয়ে যাবে কোয়াটারনারি স্ট্রাকচার। এটা হচ্ছে তো কোয়াটারনারি স্ট্রাকচার। এটা ধর এটা কি লিনিয়ার, দেখ লিনিয়ার কোয়াটারনারি, সেম এরকম হতে পারে, এখানে এরকম থাকলো, এখানে এরকম থাকলো, তাহলে এটা গ্লোবুলার হয়ে যাবে, এটা লিনিয়ার হয়ে গেল, ঠিক আছে? ওটা গ্লোবুলার, এটা লিনিয়ার। যখন 3 ডিগ্রি স্ট্রাকচার একসঙ্গে একটা সিঙ্গেল প্রোটিন হিসেবে কাজ করবে তখন ওটা বলবো আমরা কোয়াটারনারি স্ট্রাকচার। এটা এক্সাম্পল কী হতে পারে বলতো একটু, তার পড়েছিস? হ্যাঁ, হেমোগ্লোবিন। এখানে কী নাম, এখানে যে ধর একটা প্রোটিন আছে, এখানে অনেক রকম 3 ডিগ্রি স্ট্রাকচার আছে, এগুলো এক একটা নাম হচ্ছে সাব ইউনিট, এগুলো হচ্ছে সাব ইউনিট। তাহলে আমরা কী বলি, হেমোগ্লোবিন কী হয়, এক্সাম্পল কি, হেমোগ্লোবিন দুটো জিনিসে তৈরি, কি হিম আর গ্লোবিউলিন। হিমটা কি, হিমটা হচ্ছে আয়রন, ফেরাস, এটা বাইরে থেকে খাচ্ছি, ঠিক আছে, এটা মেটাল। আর গ্লোবিউলিন যেটা, বা সরি গ্লোবিউলিন কেন বলছি, দাঁড়া, গ্লোবিন, এটা হচ্ছে প্রোটিন। এটা কেমন প্রোটিন, এটা হচ্ছে এমন একটা প্রোটিন যেখানে আমার একটা কোয়াটারনারি প্রোটিন, ঠিক আছে? কেমন, ধর এখানে ফেরাস আছে, আর প্রোটিনটা কেমন, প্রোটিনের 4টা সাব ইউনিট আছে, আলফা, বিটা, আলফা। এটা কি, এটা কি, এটা এরকম একটা টারশারি প্রোটিন, এটা টারশারি প্রোটিন, 4টে টারশারি প্রোটিন মিলে আমার একটা মলিকিউল হলো, সেটা হচ্ছে হিমোগ্লোবিন, মাঝখানে যখন ফেরাস দিয়ে দেবো, এইটা হচ্ছে একসঙ্গে কাজ করবে অ্যাজ এ হিমোগ্লোবিন, ঠিক আছে? এটা আলফা বিটা। এখানে বিটা কী ধরনের প্রোটিন, আলফা কী ধরনের প্রোটিন,
টারসারি প্রোটিন। এটা কী ধরনের প্রোটিন? টারসারি প্রোটিন। এটা টারসারি প্রোটিন, এটা টারসারি প্রোটিন। এটার নাম কি? সাব ইউনিট। 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 যখন 4টা সাব ইউনিট একসঙ্গে হবে তখন এটা একটা গ্লোবুলার প্রোটিন তৈরি করবে, যেটার নাম হবে হিমোগ্লোবিন। বুঝতে গেল? লেখ, হয়ে গেছে।